এবং আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি উৎসাহ এবং উদ্দীপনার সহিত সেই যে রায়, সেই রায়ের বিপক্ষে রাস্তায় নেমে এসেছেন। অতঃপর চেম্বার জজ সেই রায়টি স্থগিত করেছেন। আজ সেই রায় আবার পুনরায় হবার কথা। আমরা এখনো জানি না সেটি কী হবে। আমরা বিচার বিভাগের প্রতি আশা রাখি তারা ছাত্রদের যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকারে কোনোরূপ হস্তক্ষেপ করবেন না। যেমনটি গতকাল আমাদের ভিপি পদপ্রার্থী ৯ দফার ঘোষক আব্দুল কাদের বলেছেন, ডাকসুর সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে হবে, ডাকসুর সিদ্ধান্ত হাইকোর্ট থেকে হবে না। একই কথা আজকে আমরা আবারও বিচার বিভাগকে স্মরণ করাই দিতে চাই, ডাকসুর সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে হবে। আপনারা ডাকসুকে হাইকোর্ট দেখানোর চেষ্টা করবেন না। একই সঙ্গে আমরা দুঃখের সহিত লক্ষ্য করেছি যেই রিট যিনি করেছিলেন একজন নারী পদপ্রার্থী, তাকে নিয়ে গতকাল তাকে গণধর্ষণের এক রকমের হুমকি দেওয়া হয়েছে। তাকে পলিটিক্যালি এবং লিগালি ডিল না করে একজন নারীকে গণধর্ষণের মতো হুমকি দেওয়া জঘন্য রকমের বাজে কাজ। এবং তিনি লিগালি বাংলাদেশে যে অধিকার রাখেন সেই অধিকারকে হরণ করা, তার যে পলিটিক্যাল রাইট আছে সেই রাইটকে হরণ করা। একই সঙ্গে আমরা দেখছি বিভিন্ন প্যানেলের নারী নেত্রীদেরকে নিয়ে একই রকমের বাজে স্ল্যাট শেমিং ফেসবুকে একের পর এক চলছে আমরা দেখছি, এবং সেগুলো খুবই দুঃখের সহিত লজ্জার সহিত আমাদের বলতে হবে সেটিও করছেন কোনো কোনো রাজনৈতিক দলের নেতা এবং কর্মীরা। আমরা যেমন করে নারীদের জন্য একটি কমফোর্টেবল পলিটিক্যাল স্পেস তৈরি করতে চাই, একই সঙ্গে একটি সুষ্ঠু নির্বাচন, একটি সুন্দর শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার জন্য যে সকল নারী প্রার্থী এবং ভোটাররা রয়েছেন তাদেরকে একটি কমফোর্টেবল স্পেস দেওয়াটা আমাদের জন্য অতীব জরুরি। আমরা দেখেছি গতকাল যেই ব্যক্তি সার্জেন্ট জহুরুল হক হলের যেই শিক্ষার্থী, সেই নারী প্রার্থী ফাহমিদাকে গণধর্ষণের হুমকি দিয়েছেন, তার ফেসবুক প্রোফাইল ঘেটে আমরা একটি নির্দিষ্ট রাজনৈতিক ছাত্র সংগঠনের সঙ্গে কিছু সংশ্লিষ্টতা পেয়েছি। তারা সেটি প্রত্যাখ্যান করেছেন। প্রত্যাখ্যান করলেও একটি প্রশ্ন থেকে যায়, যেই প্রশ্নটি বিগত 1 বছর ধরে আমরা নানা সময় আলোচনা করেছি। ইসলামী ছাত্র শিবির কখনোই পরিষ্কার করেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় 18টি হলে তাদের কতজন নেতাকর্মী রয়েছেন এবং তারা কারা। যখন তারা এটি পরিষ্কার করেন না এবং কোন একজন ব্যক্তির ফেসবুক প্রোফাইল ঘেটে আমরা সেই দলটির নানা সমর্থনমূলক কার্যক্রম দেখতে পাই, তখন আমাদের ধারণা করতে হয় সেই ব্যক্তির ইসলামী ছাত্র শিবিরের কর্মী। যদি ইসলামী ছাত্র শিবির প্রকাশ করত শহীদ সার্জেন্ট জহুরুল হক তাদের কর্মী কারা, তাদের সমর্থক কারা, তাদের সদস্য কারা, যদি তারা সেটি প্রকাশ করতেন তাহলে আমরা এই সন্দেহটা আর করতাম না। এই যে রাজনীতিতে অনাস্থা ইসলামী ছাত্র শিবির গত 1 বছর ধরে প্রতিষ্ঠা করেছে, সেই অনাস্থার বলে আজকে আমাদের এই কথাটি বলতে আমরা বাধ্য হচ্ছি। বন্ধুগণ, এই যে নানাভাবে নারী প্রার্থী এবং ভোটারদের নিয়ে স্ল্যাট শেমিং চলছে, আমরা তার ঘোর বিরোধিতা করি। আজকের এই সংবাদ সম্মেলনের এই বিষয়গুলো নিয়ে এখন কথা বলবেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের সহ সাধারণ সম্পাদক এজিএস পদপ্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী নেত্রী আশরাফা খাতুন। কথা বলছেন আশরাফা খাতুন। আসসালামু আলাইকুম। যে সকল সংবাদকর্মীরা উপস্থিত আছেন এখানে সবাইকে ধন্যবাদ জানাই। এই গরমের মধ্যেও আপনারা যথাসময়ে উপস্থিত হয়েছেন, আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা আছে। অভ্যুত্থানের সময় থেকে এখনো পর্যন্ত বিশেষ করে মাল্টিমিডিয়া সাংবাদিকরা যারা আমাদের সাথে অভ্যুত্থানে সম্মুখ সারিতে একরকম যুদ্ধই করেছেন, তাদের প্রতি বিভিন্ন সময় যে অবমাননাকর মন্তব্যগুলো আসছে সেগুলোর নিন্দা জানিয়ে আমি আমার কথা শুরু করছি। আপনারা জানেন বিগত কয়েকদিন যাবৎ বাংলাদেশের প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয় বলতে গেলে এক ধরনের অস্থিরতা তৈরি করা হয়েছে। এই অস্থিরতাগুলো কৃত্রিম অস্থিরতা। এগুলো তৈরি করার পিছনে আমরা দেখেছি যে ষড়যন্ত্র তত্ত্ব আছে বিভিন্ন। আমরা শুনছি হাজার হাজার কোটি টাকা তাদের পিছনে বিনিয়োগ করা হয়েছে যেন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করে তোলা যায়। এই অস্থিতিশীল করে তোলার চেষ্টা হিসাবে আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা ম্যাসাকার হয়েছে। আমরা দেখেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে একই রকম পরিস্থিতি তৈরি হয়েছে। একই রকম পরিস্থিতি গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে হতে পারত। আমরা দেখেছি ডাকসু নিয়ে হাইকোর্টে যে একজন আপিল করেছেন একজনের প্রার্থিতা বাতিলের জন্য, কিন্তু সেটা পরবর্তীতে পুরো নির্বাচনটাকে স্থগিত করে দেওয়ার সিদ্ধান্তে পৌঁছে গিয়েছিল। যদিও পরবর্তীতে সেটা অন্য আরেকটা আদালতের মাধ্যমে বাতিল হয়, কিন্তু এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। আমরা আশা করছি যেই সিদ্ধান্ত আসবে, চূড়ান্ত রায় বা চূড়ান্ত সিদ্ধান্ত, সেটা শিক্ষার্থীদের পক্ষে যাবে, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি চায় তার পক্ষে যাবে। কারণ ডাকসুর সিদ্ধান্ত
বাইরে থেকে নির্ধারিত হবে, এটা একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের চরিত্রের সাথে যায় না। আমরা একই সাথে লক্ষ্য করেছি অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা যারা নারীরা সামনে এসেছিলাম, আমরা যারা আগেও ছিলাম, আমরা যারা অভ্যুত্থান পরবর্তী সময়ে কথা বলেছি, অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেক নতুন করে নারীরা রাজনীতির ব্যাপারে সচেতন হয়েছেন, সামনে এসে নিজেদের অধিকার আদায়ের জন্য কথা বলছেন, তাদেরকে নানাভাবে হেনস্থা করা হয়েছে। ডাকসুর যখন এসেছে, ডাকসুর যখন আভাস আমরা পেয়েছি, আমাদের কাছে মনে হয়েছে যে নারীদের জন্য একটা কমফোর্টেবল পরিবেশ আমরা সৃষ্টি করতে পারবো এবং ডাকসুর মাধ্যমে সুন্দর একটা ক্যাম্পাস আমরা পাবো, নারীদের জন্য একটা সহনশীল ক্যাম্পাস পাবো। এই আশা নিয়ে বেশ ভালো সংখ্যক নারীরা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। কেন্দ্রীয় সংসদ সহ হল সংসদে অনেক নারীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এই সকল নারীকে সামাজিক বিভিন্ন প্রতিবন্ধকতার পাশাপাশি মানসিকভাবে হেনস্থা করা হচ্ছে। সেই হেনস্থাটা করা হচ্ছে কিভাবে? স্লাট শেমিং থেকে শুরু করে রেপ থ্রেট দেওয়া হচ্ছে তাদেরকে। আমরা দেখেছি গতদিন বিএম ফাহমিদা আলম নামে একজন যে রিট করেছিলেন, তার রিটের পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা সেটা আমরা দেখতে চাই। আমরা দেখতে চাই সে কার মদদে এটা করেছে, তার যে রাজনৈতিক